আসসালামু আলাইকুম। LB24 এর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, বিক্রম মিস্ত্রি। বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের প্রভাব, দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ। গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইল র্যাব। চিন্ময়ের আইনজীবীকে নিয়ম মেনে আসতে বললেন বিচারক। সাংবাদিকদের জন্য অধিক বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, শীর্ষে ফিলিস্তিন ও পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জনগণের প্রতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়। ঢাকায় সফর শেষে সংসদীয় কমিটিতে দেওয়া ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না। তিনি এও উল্লেখ করেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ভারতীয় পররাষ্ট্রনীতির মূল অগ্রাধিকার। বাংলাদেশে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ হিন্দুত্ববাদী আদর্শের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত আগস্টে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রতিবাদে হাজারো মানুষের প্রতিবাদে বিজেপির আদর্শিক প্রভাব প্রতিফলিত হয়েছে, বিশেষ করে জয় শ্রীরাম স্লোগানের ব্যবহারে। বিএইচজেএম নেতারা আরএসএসের সঙ্গে সম্পৃক্ত হলেও এই সম্পর্ক অস্বীকার করা হচ্ছে। এই ঘটনাগুলো হিন্দু সম্প্রদায়ের মধ্যে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিচ্ছে। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। লন্ডন সফর শেষে বাংলাদেশে ফিরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধৈর্য ও ঐক্য বজায় রাখতে বলেছেন। বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান গুম ও খুনের অভিযোগ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধে র্যাব জড়াবে না। গুম ও খুনের ঘটনা তদন্তের মাধ্যমে দায়মুক্তির আশ্বাসও দেন তিনি। বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবীর দরখাস্ত নিয়ম না মানায় নামঞ্জুর হয়েছে। আদালত ওই আইনজীবীকে প্রয়োজনীয় ওকালতনামা ও অনুমতিপত্র নিয়ে পুনরায় আসার পরামর্শ দেন। আদালত এলাকায় উত্তেজনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। চিন্ময়ের মামলার শুনানি পিছিয়ে আগামী 2 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। ভারতে মসজিদ মন্দির বিতর্কের মধ্যে সুপ্রিম কোর্ট নতুন কোনো ধর্মীয় কাঠামো নিয়ে মামলা বা সমীক্ষা করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালত জানিয়েছে, আপাতত চলমান মামলাগুলি স্থগিত থাকবে এবং নিম্ন আদালতে বা হাইকোর্টে নতুন কোনো মামলা শোনার অনুমতি নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 1991 সালের উপাসনালয় স্থল আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। বৃহস্পতিবার এ বিষয়ে ভারত সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ 4 ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSCতে আয়োজিত আলোচনায় ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা এ মত প্রকাশ করেন। বক্তারা বলেন, মাদার পার্টির নিয়ন্ত্রণমুক্ত গঠনমূলক ছাত্র রাজনীতি প্রয়োজন। আবাসিক হল ও একাডেমিক এলাকায় রাজনীতি বন্ধেরও দাবি তোলা হয়। ছাত্রদলের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। 10 বছর বয়সী সারা শরীফের মর্মান্তিক মৃত্যু শিশু সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের শিশু কমিশনার ডেম রেজডেল ডি সুজা। তার দাবি, সারা সামাজিক সেবার নজরে থাকলেও অবহেলায় কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিলেন। শিশু বিশেষজ্ঞ সাইমন বেইলির মতে, সিস্টেমের ব্যর্থতার কারণেই এ মৃত্যু এড়ানো সম্ভব হয়নি। সারাকে ঝুঁকিপূর্ণ শিশু হিসেবে চিহ্নিত করা হলেও নির্যাতনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত প্রতিবেদনে 2024 সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ফিলিস্তিন শীর্ষে, পরবর্তীতে পাকিস্তান, বাংলাদেশ এবং মেক্সিকোর অবস্থান রয়েছে। 2024 সালে 54 সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন বাংলাদেশি। প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজায় সংঘাতে ইসরায়েলি বাহিনীর হাতে 18 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Spend £10. ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার লাতাকিয়া ও তারতুসে বন্দর ও ক্ষেপণাস্ত্র গুদামে হামলা চালিয়েছে। ইসরায়েলি স্থলবাহিনী গোলান উপত্যকায় আরও গভীরে প্রবেশ করে দখল সম্প্রসারণ করছে। তুরস্ক সমর্থিত বাহিনী ও কুর্দিদের সংঘর্ষে উত্তর পূর্ব সিরিয়ায় 1 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অধিকার সংস্থাগুলো অঞ্চলটির মানবিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।